হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল 7ই জুলাই 2025 হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের 32,000 কেসের বা 32,000 মামলার কি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ সামারি বা সারসংক্ষেপ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করা যায় এই ভিডিওটা শোনার পরে এই 32,000 মামলা সম্বন্ধে গতকালের শুনানি নিয়ে আর কোনো প্রশ্ন আপনার থাকবে না। তবে ভিডিও শুরু করার আগে আমি আপনার কাছে অনুরোধ করব যে একটা ভিডিও করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক তথ্য, নোটিফিকেশানস, অনেক তথ্য নিয়ে আমাদের ভিডিও করতে হয়। তাই দয়া করে একটু আমার চ্যানেলটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, একটা লাইক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, একটা সাবস্ক্রিপশানে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রিপশান অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো করে ভিডিও বানানোর জন্য। আসুন, আজকে মূলত ছিল প্যারা টিচারদের নিয়ে শুনানি। কারা প্যারা টিচার? না, যে সমস্ত প্রাইমারি স্কুলের প্যারা টিচার যারা প্রাইমারি শিক্ষক পদে উন্নীত হয়েছিলেন। আগে একটু আপনাদের মনে করিয়ে দিই, মোট ছিল 42,949টি সিট। তার সেই সময় 2রা মার্চ 2016 একটা নোটিফিকেশান জারি করে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে প্যারা টিচাররা এই প্রাথমিক শিক্ষক হওয়ার পরীক্ষাতে আবেদন করতে পারে। তাদের জন্য 10% সিট রাখা হলো। অর্থাৎ 42,949 জনের মধ্যে 0.5-এর বেশি হলে সেই সূত্র অনুযায়ী 4,295 জন প্যারা টিচার প্রাথমিক শিক্ষকের জন্য তার পোস্ট ভ্যাকেন্সি ছিল, যেখানে 3,205 জনকে অ্যাপয়েন্ট হয়েছে, যেখানে 3,205 জন অ্যাপয়েন্টেড হয়েছিলেন এবং তাদের মধ্যে 249 জন ছিল ট্রেন বা প্রশিক্ষণপ্রাপ্ত। এদের চাকরি যায়নি, এদের কোনো সমস্যা নেই। বাকি যে 2,966 জন, 2966, এই যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে আনট্রেন্ড এবং এদেরকে নিয়েই সমস্যা। ইনাদের হয়েই সওয়াল করছিলেন আজ গতকালের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত মিত্র সাহেব। ইনি প্রথম থেকেই বললেন যে যারা প্যারা টিচার তারা তো অলরেডি একটা জায়গায় শিক্ষকতা করছিলেন, তাই তাদের আবার অ্যাপটিচিউড টেস্ট কেন? তাদের অ্যাপটিচিউড টেস্ট হয়েছে কি হয়নি সেটা তো ব্যাপার নয়, কারণ 4,295টার মধ্যে 3,205 জন নিয়োগ করা হয়েছে। যদি 4,295 বেশি নিয়োগ করা হতো তাহলে সেখানে একটা অ্যাপটিচিউড টেস্টের প্রশ্ন আসতো, কিন্তু এখানে অ্যাপটিচিউড টেস্টের কোনো প্রশ্ন আসতেই পারে না। এই হিসাবে জয়ন্ত মিত্র সাহেব সওয়াল করেন। কিন্তু বিচারক যিনি ছিলেন, জাস্টিস তপব্রত বা জাস্টিস কুমার মিত্র সাহেব, ওনারা কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না যে প্যারা টিচারের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের কী সম্পর্ক। তখন এটাকে বোঝানোর জন্য উনি নানা রকম তথ্য দেন এবং সেখানে 3রা সেপ্টেম্বর 2016 সালের যে রুল, তার রুল 8 নম্বর, সে রুল 8টা উনি সেখানে টিচিং এক্সপিরিয়েন্স, অ্যাপটিচিউড টেস্ট, এইসব তথ্য কিন্তু দেন জয়ন্ত মিত্র সাহেব। এবং এই মিত্র সাহেব এই বিষয়ে একটা ভালো কথা বলেন, দি কোর্ট শুড হ্যাভ বিন ইন্ট্রোস্পেক্টিভ কেয়ারফুল। অর্থাৎ কোর্টের উচিত ছিল আরও অন্তর্দর্শী হয়ে সতর্ক হওয়া এই রায় দেওয়ার আগে, কারণ যেহেতু প্যারা টিচাররা এখানে ছিল, তাই প্যারা টিচারদের কোনো কথা না শুনেই এই রায় দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে জাজ প্রশ্ন করেন যে আপনারা তো পার্টি ছিলেন না, তাহলে আপনারা কী করে পার্টি যুক্ত হলেন? এই প্রশ্নে কিন্তু কোনো কিছু উত্তর দিতে পারেননি জয়ন্ত মিত্র সাহেব। এরপর 2 নম্বর পয়েন্টে উনি বললেন যে জব সোল্ড আউট, স্ক্যাম, গ্রস ইললিগ্যালিটি, এগুলো কোনো প্রমাণ নেই। এগুলো শুধুমাত্র মিডিয়া মারফত উনি শুনেছেন। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের জাজ, উনি জাস্টিস এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেবকে ইনডাইরেক্টলি মেনশন করছেন যে সিঙ্গেল বেঞ্চের জাজ সেই সময় তিনি ছিলেন, তিনি মিডিয়াদের শুনে এই সমস্ত রায় দিয়েছেন, উনি যেটা বলতে যাচ্ছেন। 3 নম্বর পয়েন্টে উনি এবার একটা ভালো একটা খুব মজা কথা বললেন
যে কথাটা আমার কাছে মনে হয়েছে ফানি বলে। উনি বললেন, ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি দ্যাট দি গ্রেনস শুড হ্যাভ বিন সেপারেটেড ফ্রম দি চ্যাপ। যার সহজ বাংলা করলে এরকম মানে বোঝাচ্ছে যে একটা প্রয়োজন ছিল চাল থেকে কাঁকরকে আলাদা করার। অর্থাৎ উনি যে হিন্টটা করছেন যে সিঙ্গেল বেঞ্চের জাজ যিনি ছিলেন এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব, তিনি চাল থেকে কাঁকর না আলাদা করে তিনি পুরো প্যানেলটাকে বাতিল করেছেন। অর্থাৎ ওনার কথা মতো চাল থেকে কাঁকর বাদ করার দায়িত্ব বোধহয় মানে ওনার মতে, ওনার যে কথাটুকু আমি বুঝতে পেরেছি, যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী, যেটুকু উনি মেনশন করতে যাচ্ছেন ইনডাইরেক্টলি ইকুইভোকাল ওয়েতে, যে এই চাল থেকে কাঁকরটা ভাগ করার দায়িত্ব ছিল সিঙ্গেল জাজের, কিন্তু সিঙ্গেল জাজ এটাকে না করে পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিয়েছে। তারপরে উনি 1957 সালের একটা অর্ডার উনি সেখান থেকে পাঠ করেন, কিন্তু এই অর্ডারটা শো বা পাঠ করার মধ্যে কিন্তু জাজেরা কোনোভাবেই উৎসাহ দেখাননি। এরপরে বলতে উঠেন সুবীর সান্যাল মহোদয়। এবার সুবীর সান্যাল মহোদয় কিন্তু উনিও সেই জয়ন্ত মিত্র সাহেবের সুরে উনি বলেন যে কিভাবে এই প্যারাটিচারদের কথা না শুনে পুরো প্যানেলটা বাদ হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে জাজ প্রশ্ন করেন যে আপনি কীভাবে জানলেন যে সমস্ত প্যারাটিচারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা তো প্রাইমারি স্কুলের টিচারের প্রশ্ন, তাহলে এখানে কীভাবে প্যারাটিচার যুক্ত। অর্থাৎ বিচারক কিন্তু মানে যিনি যারা আছেন বিচারক তিনি কিন্তু তারা কিন্তু সমস্ত কিছু ব্যাপার জানেন। যারা বিচারক আছেন তারা এই ব্যাপারটা পরিষ্কার জানেন যে প্যারাটিচারটা কী করে প্রাথমিক শিক্ষক হলো, 10% মধ্যে পড়ে তার কীভাবে হলো সেটা কিন্তু তিনি একটা ভালো করেই জানেন, কারণ তিনি একটা পুরো জায়গাটাকে তিনি মানে পুরো নোটিফিকেশানটাকে পুরো অর্ডারটাকে তিনি একটা ভালো করে খেয়াল করেছেন, রিড করেছেন। কিন্তু তবুও ওনারা সুবীর সান্যালকে প্রশ্ন করলেন যে আপনি কিভাবে জানলেন যে প্যারাটিচারের চাকরি চলে গেছে। তখন সুবীর সান্যালও একটা আমতা বোঝানোর চেষ্টা করলেন যে 32,000-এর মধ্যে আনট্রেন্ড আছে, সমস্ত আনট্রেন্ডের চাকরি বাতিল, তাই এই 2966 এই যে ফিগারটা 2966 এই ফিগারটা আনট্রেন্ড, তাই আনট্রেন্ডের মধ্যে প্যারাটিচারও পড়ছে, তাই প্যারাটিচারের চাকরি চলে গেছে। কিন্তু জাজ কিন্তু বারবার প্রশ্ন করেন যে এই প্যারাটিচারদের সঙ্গে এদের কী সম্পর্ক, কিন্তু এই প্রশ্নটা কিন্তু সুবীরবাবু কিন্তু ঠিক সঠিক উত্তর দিতে পারেননি। তখন একজন উকিল, তার নামটা আমি ঠিক বলতে পারবো না, তিনি বুঝিয়ে বললেন যে এনারা তখন ছিলেন প্যারাটিচার, কিন্তু ওনারা এই মুহূর্তে হচ্ছেন প্রাইমারি টিচার, তাদের সবার চাকরি বাতিল হয়ে গেছে। এরপরে 237 জনের হয়ে লড়ছেন এমন একজন অ্যাডভোকেট, উনি বলতে উঠলেন যে মালদা জেলা থেকে আমি সওয়াল করছি, মালদা জেলার কোনো ইন্টারভিউয়ারকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? অর্থাৎ এখানে আর্টিকেল 21 ভায়োলেট করা হয়েছে। এরপরে ম্যাট 1109 এই নম্বরের ম্যাটের যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট, উনি এক্সাম্পটেড ক্যাটাগরির হয়ে সওয়াল করছেন। উনি বলছেন, অর্থাৎ কাকে বলে একজন ক্যাটাগরি নিশ্চয়ই আপনারা জানেন, তাহলে একটুখানি মনে করে দিই। যারা এক্স সেন্সাস এমপ্লয়িজ, যারা ইলেকশন জব ওয়ার্কার্স এমপ্লয়িজ, বা যারা ল্যান্ড লুজার, যাদের জমি কোনো কারণে গভর্নমেন্ট কনফিসকেট করেছে, তাদের হয়ে সওয়াল করছিলেন এই ম্যাট 1109 এই মানে এই মামলা যিনি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট। তিনি বারবার বলার চেষ্টা করলেন যে যিনারা এক্সাম্পটেড ক্যাটাগরি, তাদের যে পরিমাণ ভ্যাকেন্সি ছিল তার থেকে অনেক কম নিয়োগ করা হয়েছে, তাই তাদের আবার অ্যাপটিটিউড টেস্ট কী, তাদের আবার ইন্টারভিউ কী, অর্থাৎ যে পরিমাণ ভ্যাকেন্সি তার থেকে তো যদি বেশি হতো তাহলে প্রশ্ন হতো, কিন্তু তার থেকে যেহেতু কম নিয়োগ করা হয়েছে তাদের অ্যাপটিটিউড টেস্টের কী প্রশ্ন আছে, তাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কোনো প্রশ্নই উঠে না, ইনি বললেন। এরপর ম্যাট 13220 এই সংখ্যার যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর মহোদয়, তিনি বলতে উঠলেন, তিনি NIOS DLEDর একটা 3 পাতার কোনো একটা রিটিন সাবমিশন উনি জমা দেওয়ার চেষ্টা করলেন। উনি সেই মামলাটা পড়ার চেষ্টা করলেন, কিন্তু সেই মামলাটা কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে গেছে,
তাই তেনারা কিন্তু খুব একটা মানে জাজেরা খুব একটা গুরুত্ব দিল না, তাই তিনি গতকাল বলতে পারেননি। এর পরবর্তী মামলার ডেট ঠিক করা হয়েছে 14ই জুলাই 2025 দুটোর সময়। অর্থাৎ গতকাল প্রতীক ধরবাবু যেখানে শেষ করেছেন, আগামী 14ই জুলাই 2025 সেখান থেকে উনি শুরু করবেন। এবং যেটুকু মনে করা হচ্ছে আজকে বিচারকদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, যে আগামী 14ই জুলাই হয়তো এই যে অ্যাপিল্যান্ট, যারা অ্যাপিল্যান্ট পর্যায়ের সিনিয়র অ্যাডভোকেটরা আছেন বা অ্যাডভোকেটরা আছেন যেনারা মানে এই 32,000 চাকরি যাওয়ার বিরুদ্ধে আর কি চ্যালেঞ্জ করেছেন, তাদের বক্তব্য হয়তো সবার বক্তব্য শেষ হবে আগামী 14ই জুলাই মনে করা হচ্ছে। এবং তারপরে যে ডেট, সেই ডেটেই কিন্তু যেনারা আছেন রিট পিটিশনার্স বা যিনি আছেন অ্যাডিশন অফ পার্টি, যিনি পার্টি থেকে মানে নতুনভাবে যিনি অ্যাডিশন হয়েছেন, এনাদের অ্যাডভোকেটরা বলবেন। যেমন রিট পিটিশনারদের হয়ে বলবেন সৌম্য মজুমদার মহোদয়, এবং অ্যাডিশন অফ পার্টির পক্ষ থেকে বলবেন ফিরদৌস শামীম সাহেব বা বিকাশরঞ্জন ভট্টাচার্য মহোদয়। তাই আগামী 14ই জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেদিন আমরা বুঝতে পারবো যে এর পরবর্তী অ্যাপিল্যান্টদের শেষ হওয়ার পরে এর পরবর্তী যারা রিট পিটিশনার্স, যারা অরিজিনাল রিট পিটিশনার্স বা অ্যাডিশন পার্টি, তিনারা কী বলেন। এবং আস্তে আস্তে আমি বলবো জাল কিন্তু গুটিয়ে নিয়ে আসছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।